পাক্কা ১.৫ ঘণ্টা যাবৎ বক বক করে থামলাম আমি। এমন সময় হুট করে কাব্য আমার হাত ধরে টান মেরে তার কোলে বসিয়ে দিলে বলল, হয়ে গেছে তোর, এবার আমি বলবো তুই শুনবি। কাব্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, এটা কিন্তু কথা ছিল না, এখন তুমি আবার বকবে আমায়, তা হবে না। আর আমার কি দোষ? আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। কাব্য আমার কথা শুনে দমকের স্বরে বলল, থামো তুই, আমি একবারও বলেছি তোকে বকবো আমি। সব সময় বেশি বুঝিস কেন? কাব্যের দমক শুনে মুখে হাত দিয়ে চুপ আমি। আর আমার কাজ দেখে কাব্য মুচকি হাসল। তারপর আমার গাল ধরে তার দিক ঘুরিয়ে বলল, তুই কেন বুঝিস না, পাগলি, আমি যে শুধু তোকেই ভালোবাসি। কতটা চাই তোকে, কবে বুঝবি তুই? আজকে আমায় কথা দে আর কখনো উল্টো পাল্টা কোনো কিছু দেখলে ভুল বুঝবি না। কোনো কিছু হলে সরাসরি আমায় বলবি, তারপর যা হবে তাই। তুই বুঝতে চাস না কেন তোকে আমি যে নিজের থেকেও খুব বেশি ভালোবাসি। এতটুকু বলে কাব্য শক্ত করে জড়িয়ে ধরল আমায়। তারপর আবারও বলল, কখনো ছেড়ে যাস না আমায়, তোকে ছাড়া যে বাঁচতে পারবো না আমি। তোকে যে খুব খুব ভালোবাসি আমি। এতক্ষণ কাব্যের সব কথাই খুব মন দিয়ে শুনেছি আমি। খুব ভালো লেগেছে আমার। আর আমিও মনে মনে ভাবলাম, আর কখনো ভুল বুঝব না। কখনো কিছু হলে সরাসরি জিজ্ঞেস করব। আর এখন থেকে শুধু কাব্যকে ভালোবাসব, ভালোবাসব, ভালোবাসব। এই ভেবে আমিও মুচকি হেসে কাব্যকে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। মাইশা কাব্যকে জড়িয়ে ধরায় খুব খুশি কাব্য। ভালো লাগছে খুব, অনেক দিনের পূর্ণ বাসনা আজকে পূরণ হয়েছে কাব্যের। কতদিনের ইচ্ছে তার, মাইশা নিজেও তাকে খুব ভালোবাসবে। আজকে তার সেই ইচ্ছে পূরণ হল। আজকে কাব্য খুব খুশি। খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে কাব্য, মাইশা একে অপরকে। আর এভাবে পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। রাত _11:00টা। বিছানায় ঘুমিয়ে আছি। কাব্য কোথাও একটা গেছে। আর যাওয়ার আগে বলেছে, আমি যেন ঘুমিয়ে না পড়ি। অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুম আটকাতে পারছি না। ঘুম কি আর আমার ইচ্ছে মতো চলে নাকি? সে তো তার মতোই চলছে, তাই আমি ঘুমাচ্ছি। সারাদিন খুবই সুন্দর গেছে। সবাই অবশ্য জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে কি হয়েছে, সবাইকে ভুলভাল কিছু বলে দিছি, শুধু তানিশাকে সব বলেছে। আর যাই হোক, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সব শুনে ও খুশি। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে ভিতরে ঢুকল কাব্য। হাতে তার একটা ব্যাগ। কাব্য ভিতরে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে হেসে বলল, দেখছো পাগলিটাকে, এত করে বলেছিলাম ঘুমিয়ে যাস না, তারপরও ঘুমিয়ে পড়ল। কাব্য তার হাতে থাকা ব্যাগটাকে টেবিলের উপর রেখে আস্তে করে হেঁটে মাইশার পাশে গিয়ে বসল। তারপর মাইশার দিকে তাকিয়ে মুচকি হাসল। কতটা না সুন্দর লাগছে কাব্যের কাছে মাইশাকে। কাব্য মাইশার দিকে ঝুঁকে তার কানে কানে বলল, মাইশা উঠো। প্রথম ডাকে মাইশা হালকা নড়ল, যা দেখে কাব্য হাসল, তারপর আবারও ডাকল। ঘুমের মধ্যে কারো মুখে নিজের নাম শুনে কিছুটা নড়েচড়ে উঠলাম আমি। হুট করেই চোখ খুললাম আমি। হঠাৎ করে সামনে কাব্যকে এতটা কাছে দেখে কিছু ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, চলে এসেছ তুমি? চলে এসেছি। তোকে না বারণ করেছিলাম ঘুমাতে, তাহলে ঘুমিয়েছিস কেন? আসলে কি বলো তো, বহুত চেষ্টা করেছিলাম আমি না ঘুমানোর। কিন্তু তুমি তো আসছিলে না, আর ঘুম এসে আমার দরজায় কলিং বেল বাজাচ্ছিল। প্রথম 1 ঘন্টা খুলিনি, কিন্তু পরে যখন দেখলাম তুমি সেই 1 ঘন্টায় আসছো না, তাই বাধ্য হয়ে দরজা খুলে দিলাম, তাই আর কি। কাব্য আমার কথা শুনে হেসে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব বাজে বকছিস? আচ্ছা ওসব বাদ দে, এখন ওঠ, কোথাও যাব। কাব্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, এত রাতে কোথায় যাব আমরা? সেটা গেলেই দেখতে পাবি। আমাদের কি যেতেই হবে? না গেলে চলবে? আসলে কি বলতো, প্রচুর ঘুম পাচ্ছে। একবার সেখানে গেলে তোর আর ঘুম আসবে না। এই বলে এক প্রকার টেনে ঘুম থেকে উঠালো আমায় কাব্য। এদিকে আমি ঘুমে চোখে দেখি না। কাব্য আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল।
চোখে মুখে পানি দিয়ে বের করল, তারপরও ঘুম গেল না। কাব্য আবার আমায় কোলে তুলে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করালো, তারপর হালকা রেগে বলল, তুই কি ঘুম থেকে উঠবি নাকি আমি একাই চলে যাব? এই রে জামাই, আমার রেগে গেছে। কিন্তু আমার কি দোষ ঘুম না ভাঙলে? আমি জোরপূর্বক নিজের চোখ খুলে বললাম, আরে রেগে যাচ্ছ কেন? বল কি করতে হবে, আমি সব করছি। কাব্য হালকা রেগে বলল, ওই ব্যাগটার মধ্যে তোর জন্য কিছু গিফট আছে, পরে ফেল। কাব্যের কথা শুনে অটোমেটিক ঘুম গায়েব। আর যাই হোক, আমার জন্য গিফট আনছে, দেখতে হবে না? আমি হুট করে বললাম, কোথায় গিফট? ওই ব্যাগে, হাতের ইশারায় বুঝিয়ে। কাব্যের কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাগটাকে কাছে নিয়ে এসে ব্যাগ থেকে বের করলাম একটা নীল শাড়ি, নীল কাচের চুড়ি, কাজল, আইলাইনার সহ আরও কিছু জিনিস, তার সাথে কিছু লাল গোলাপ। এসব দেখে খুশি হলাম আমি। হুট করে কাব্যকে জড়িয়ে ধরে গাল চুমু দিয়ে বললাম, থ্যাঙ্কু জামাই। হঠাৎ করে মাইশার এমন কাজে কাব্য অবাক হয়ে হাসল। মুহূর্তের মধ্যে রাগ চলে গেল তার। তারপর হালকা হেসে ফেলল সে। এগুলো পরে তৈরি হ। এত রাতে এগুলো পরে যাব কোথায় আমরা? আবারও প্রশ্ন করে, তোকে প্রশ্ন করতে বারণ করেছি না আমি? চুপচাপ ওগুলো পরে তৈরি হয়ে চুপি চুপি নিচে চলে আয়, কেউ যেন টের না পায়। আশ্চর্য, নিজের বাড়িতে চোরের মতো যাব কেন? কাব্য কিছুটা বিরক্ত হয়ে আমার গাল শক্ত করে চেপে ধরে বলল, আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা, এত প্রশ্ন কেন তোর? আর একটা উল্টো পাল্টা কথা বললে কিন্তু। কিন্তু কি? হুট করে কোথা থেকে এত সাহস আসলো আমার? আমি কাব্যের গলা জড়িয়ে ধরে আবারও বললাম, আমি জানি জামাই, তুমি এখন কিছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ওয়েট করো, আমি আসছি। কাব্য রীতিমতো শোকট আমার কাজে। কাব্য আর কিছু না বলে হেসে বাহিরে বেরিয়ে গেল। আর আমি কাব্য বাহিরে যেতেই দরজা বন্ধ করে তৈরি হতে লাগলাম। কাব্যের দেওয়া প্রথম ভালোবাসার উপহার আমার। নীল শাড়ি পরে ফেললাম, তার চুলগুলো খোপা করে দিলাম, কিন্তু না, খোপায় ভালো লাগছে না, তাই চুলগুলো খুলে দিলাম। চোখে কাজল, আইলাইনার, হাতে মুঠো ভর্তি চুড়ি, হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক, ব্যাস তৈরি আমি। আয়নার নিজেকে দেখে নিজেই এক দফা ক্রাশ খেলাম। তারপর বলে উঠলাম, উফ মাইশা, তোকে কি সুন্দর লাগছে, আমি তো প্রেমে পড়ে যাচ্ছি। হায় হায়। এর ভিতর মোবাইলে টুং করে উঠল। বুঝতে পেরেছি কাব্য মেসেজ দিয়েছে। আমিও আর দেরি না করে ফোনটা হাতে নিয়ে চুপি চুপি রুম থেকে বেরিয়ে গেলাম। পুরো বাড়ি মনে হচ্ছে ফাঁকা, সবাই গভীর ঘুমে আসক্ত। আমিও আর কিছু না ভেবে চুপি চুপি চললাম বাহিরে। গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে কালো ঘড়ি, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। এক হাতে মোবাইল নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। কারণ মাইশাকে মেসেজ দিয়েছে কতক্ষণ হয়েছে, কিন্তু এখনও আসার নাম নেই তার, আর মেসেজের রিপ্লেও দিচ্ছে না। কাব্য একরাশ বিরক্ত নিয়ে বলল, এতক্ষণ করছে কি? এ বলে সামনে তাকাতেই অবাক কাব্য। রাতের বেলাও অসম্ভব রকম সুন্দর লাগছে মাইশাকে, খোলা চুলগুলো উড়ছে বাতাসে, যা আরও গভীরভাবে আকৃষ্ট করছে কাব্যকে। কাব্য কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল। এক প্রকার দৌড়ে এসে সামনে দাঁড়ালাম আমি কাব্যের। তারপর খুশি মনে বললাম, আমাকে কেমন লাগছে? কাব্য কিছু আমার দিকে তাকিয়ে থেকে বলল, খারাপ না। কাব্যের কথা শুনে রাগ লাগলো আমার। এতক্ষণ বসে সেজেগুজে আসলাম, কোথায় সুন্দর কমেন্ট করবে তা না। কি বলল, খারাপ না? আমি বলে উঠলাম, এটা একটা কথা হলো জামাই? এতক্ষণ সেজেগুজে আসলাম, কোথায় তুমি বলবে? মাইশা, তোকে খুব সুন্দর লাগছে, আরও কত কিছু, তা নাকি বললে তুমি যাও, আমি যাব না তোমার সাথে? গাল ফুলিয়ে কাব্য আমার কাণ্ড দেখে হাসল। তারপর বলল, বউ আমার রাগ করেছে বুঝি? তুমি খুব পচা, কখনো আমার প্রশংসা করো না। একটা কথা বলি, তোকে সুন্দর লাগছে এটা বলার কি আছে? তুই বুঝে নিতে পারিস না? না পারি না। আচ্ছা সরি,
তোকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। এখন ঠিক আছে, আমরা তাহলে এখন যাই, মহারানী। কাব্যের কথা শুনে হাসলাম আমি। তারপর বললাম, ঠিক আছে, চলো। তারপর আর কোনো কথা বাড়িয়ে উঠে বসলাম আমি গাড়িতে। তারপর কাব্যও গাড়িতে বসে পড়ল গাড়িতে, তারপর গাড়ি চালাতে শুরু করল তার আপন গতিতে। চারিদিকে ঢেউয়ের শব্দ, রাতের আকাশে জল করা চাঁদ আর তারার মিশে থাকা হাসি। গভীর রাতে পালতোলা নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে আসবে কাব্য, সেটা হয়তো একদমই আমার কল্পনার বাহিরে ছিল। পুরো নৌকাটাই খুব সুন্দর করে সাজানো, চারিদিকে লাইটিং করা, এক কথায় বলতে গেলে অবিশ্বাসকর সুন্দর একটা জায়গা। দিনের বেলা হলে হয়তো এই সৌন্দর্য তা চোখে পড়ত না। এই মুহূর্তে সত্যি খুব ভালো লাগছে আমার। আমি জাস্ট হা হয়ে পুরো জায়গার দিকে তাকিয়ে আছি। আর আমার পাশে দাঁড়িয়ে আছে কাব্য। আকাশটা খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে কাব্য গাড়ি থামিয়ে আমার হাত ধরে এই নদীর কিনারা নিয়ে আসলো। চারিদিকে শুধু অন্ধকার। বিষয়টা খুব একটা ভালো লাগেনি আমার। তাই আমি কাব্যকে বললাম, এটা কোথায় নিয়ে এসেছ তুমি? অন্ধকার ছাড়া আর তো কিছু দেখতে পারছি না। কাব্য হেসে বলল, ওয়েট। এই বলে হাতে দুবার তালি দিতেই সাথে সাথে পুরো জায়গাটা আলোয় ভরে গেল। আমি শুধু হা হয়ে তাকিয়েছিলাম। এমন সময় কাব্য আমার চোখ তার হাত দিয়ে চেপে ধরে বলল, খাওয়া। আমি কাব্যের কাজে অবাক হলাম, তারপরও কিছু না বলেই চুপচাপ সামনে হাঁটতে লাগলাম। কিছু দূর যেতেই কাব্য আমার চোখ খুলে ফেলল। সামনে তাকাতেই আমি জাস্ট হা হয়ে তাকিয়েছিলাম, কারণ আমার চোখের সামনে ছিল একটা পালতোলা নৌকা, খুব সুন্দর লাইটিং আর ফুল দিয়ে সাজানো। এক মুহূর্তের জন্য হলেও এই মুহূর্তে নিজেকে খুব সুখী মানুষ বলে মনে হচ্ছে আমার। কাব্য আমার জন্য এত কিছু করছে। হঠাৎই কাব্য বলে উঠল, কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? আমি কাব্যের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালাম। তারপর খুশি মনে কাব্যের হাত ধরে উঠলাম নৌকায়। আমরা উঠতেই নৌকা চলতে শুরু করল। বর্তমানে হঠাৎই কাব্য আমার সামনে একটা লাভের চকলেট কেক নিয়ে আসলো, আর চকলেট কেকের ওপরে লেখা আই লাভ ইউ মাইশা। আমি শুধু অবাক হচ্ছি কাব্যের এসব কাজ দেখে। আচমকা কাব্য এক গুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে বসে পড়ল। তারপর বলল, আই লাভ ইউ মাইশা, ডু ইউ লাভ মি? কাব্যের কাজ দেখে মুচকি হাসলাম আমি। তারপর খুশি মনে কাব্যের কাছ থেকে গোলাপগুলো হাতে নিয়ে বললাম, আই লাভ ইউ টু। আমার কথা কাব্য খুশি হয়ে উঠে দাঁড়ালো। তারপর মাইশা কাব্য একে অপরকে খুব গভীরভাবে শক্ত করে জড়িয়ে ধরল। এমন সময় কাব্য আমার কানে কানে বলল, কখনো ছেড়ে যাস না, তাহলে যে আমি পাগল হয়ে যাব। আমি তোকে আমার মৃত্যু পর্যন্ত সাথে নিয়ে বাঁচতে চাই। বিনিময়ে আমি কিছু বললাম না, শুধু শক্ত করে জড়িয়ে ধরলাম কাব্যকে। হয়তো এতেই কাব্য তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর আমরা একে অপরকে ছেড়ে দিলাম, তারপর দুজনে একসাথে কেক কেটে সেলিব্রেট করলাম। আমার লাইফে শ্রেষ্ঠ একটা দিন হয়ে থাকবে আজকের দিনটা। তারপর আমরা নৌকার এক কিনারায় বসে পড়লাম, আর তার সাথে নৌকায় বসে নদীর ঢেউয়ের আওয়াজের সাথে রাতের আকাশের চাঁদটাকে খুব সুন্দর করে দেখতে লাগলাম। অসম্ভব রকম ভালো লাগছে আমার। কাব্য আমায় খুব শক্ত জড়িয়ে ধরল তার বুকের মাঝপ। আমিও খুব খুশি, কারণ আমিও যে খুব ভালোবাসি কাব্যকে। আমি কাব্যের গালে একটা চুমু দিয়ে বললাম, থ্যাংকু জামাই, আমায় এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য, আর আমি তোমায় এত ভালোবাসি। এই বলে কাব্যকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। কাব্য খুব খুশি মাইশার কাজে। তার সেই ইচ্ছে, স্বপ্ন, ভালোবাসা সব আজ সত্যি হয়ে গেছে। কাব্য মাইশার কপালে একটা চুমু জড়িয়ে ধরল মাইশাকে। এই মুহূর্তে দুজন মানুষই খুব আনন্দে আছে, আর তাদের এই আনন্দগুলো সাক্ষী হিসেবে রইল রাতের আকাশটা, আকাশে থাকা জল করা তারারা, নদীর স্রোতেরা, আর আকাশে থাকা এত বড় চাঁদটা। ভোর ৫ বিসর্গ ০০টা। আকাশটা হালকা হালকা পরিষ্কার হতে শুরু করেছে। চারদিকে পাখিদের হালকা কুহু কুহু শব্দ ভেসে আসছে কানে।
আস্তে আস্তে চোখ খুললাম আমি। পাশে কাব্যকে ঘুমিয়ে থাকতে দেখে হালকা হাসলাম আমি। তারপর আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলাম। আশেপাশে তাকাতেই বুঝে গেছি নৌকা অনেক আগেই নদীর পাড়ে চলে এসেছে। আমি আস্তে আস্তে কাব্যের দিকে ঝুঁকে তার কানে কানে বললাম, জামাই বাসায় কি যাবে না? সকাল হয়ে আসছে তো, সবাই তো উঠে যাবে মনে হয়। তারপর রুম ঢুকতে তো অসুবিধা হবে। আমার কথা হকচকিয়ে উঠল কাব্য। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসল। তারপর বলে উঠল, ঠিক বলেছিস, আমার তো এটা মাথায় আসেনি। তারপর আমরা তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে পড়লাম। কাব্য মাঝিকে কিছু টাকা দিল, সাথে আরও অনেক কিছু বলল। তারপর আমরা তাড়াতাড়ি করে চললাম গাড়ির কাছে। তারপর আমরা দ্রুত গতিতে গাড়িতে বসলাম। আর কাব্যও তাড়াতাড়ি করে গাড়ি চালাতে শুরু করল। এত ভোরে পুরো রাস্তাই ফাঁকা। খুব একটা খারাপ লাগছে না। ধীরে ধীরে পুরো রাস্তা পরিষ্কার হতে শুরু করল। বাহিরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এদিকে কাব্য মাইশার কাজ দেখে হাসল। তারপর মাইশাকে কাছে এনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মাইশাও কাব্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আরাম করে ঘুমিয়ে পড়ল। আর রাস্তা ফাঁকা থাকায় কোনো অসুবিধাই হচ্ছে না কাব্যের। কাব্য খুশি মনে ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর কাব্য এসে গাড়ি থামালো তাদের বাড়ির সামনে। তারপর গাড়ি থেকে নেমে মাইশাকে না ডেকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল কাব্য। আস্তে আস্তে দরজা খুলল কাব্য। তারপর চুপি চুপি মাইশাকে কোলে নিয়েই চলে গেল উপরে। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে দিল কাব্য মাইশাকে। তারপর মাইশার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, আমার মায়াবতী। এই বলে সেও মুচকি হেসে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল ১:০০:০০টা। সকালের সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। রোদ্দুরে ভরে গেছে চারপাশ। মিট মিট করে চোখ খুলে তাকালাম আমি। নিজেকে রুমের ভিতর থেকে অবাক হলাম আমি। আমি তো গাড়িতে ছিলাম, রুমে কখন আসলাম? হয়তো কাব্য নিয়ে এসেছে। হঠাৎই চোখ গেল কাব্যের ঘুমন্ত মুখের দিকে। অসম্ভব রকম সুন্দর লাগছে কাব্যকে। কালকের রাতের কথা মনে পড়তে আরও ভালো লাগল খুব। আমি কাব্যের বুকের উপর মাথা দিয়ে কাব্যকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ মাই জামাই, আমাকে এত ভালোবাসার জন্য। সারা জীবন এইভাবেই ভালোবাসবে আমায়। জানি কাব্য শুনতে পায়নি। তারপর বলতে ভালো লাগল। কিছুক্ষণ পর তাড়াতাড়ি করে উঠে যেতে নিলে কাব্য জড়িয়ে ধরল আমায়। তার কাজে অবাক আমি। ঘুম ভেঙে গেছে নাকি? আমার কথা শুনে কাব্য বলে উঠল, ঘুম তো অনেক আগেই ভেঙে গেছে। তুমি কি আমার কথা সব শুনেছ? হুম শুনেছি, আর কথাও দিচ্ছি সারা জীবন এইভাবেই ভালোবাসবে তোকে। হুম বুঝতে পারছি, এখন সরো, উঠতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। না, আগে আমার একটা জিনিস চাই। এখন? হুম। এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। শপিং গিয়ে তোমার জন্য গিফট নিয়ে আসবো আনে, ঠিক আছে? না, তাতে হবে না, আমার এখনই গিফট চাই। আশ্চর্য, তুমি দেখি বাচ্চাদের মতো কান্না করছো। কিন্তু কি দিব তোমায় সেটা তো বলবা। হুট করে কাব্য এসে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। ঘটনাটা আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দিয়ে বলল, এখন তুই যেতে পারিস, আমার গিফট আমি পেয়ে গেছি। কাব্যের এমন কথা শুনে মাইশা বলে উঠল, তুমি এই গিফটের কথা বলেছ? এটা তো বললেই হতো। এই বলে মাইশা নিজেই কাব্যের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে কাব্যকে কিস করতে লাগল। বেশ কিছুক্ষণ পর মাইশা কাব্যকে ছেড়ে দিল। তারপর বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে। আর এদিকে কাব্য মাইশার কাজে হা হয়ে তাকিয়ে রইল। তার যেন বিশ্বাসই হচ্ছে না মাইশা তাকে নিজ ইচ্ছে কিস করল। জাস্ট হা হয়ে আছে কাব্য এখনও শোকট সে মাইশার কাজে। দুপুর 2টো। কাব্যের অফিসের সামনে দাঁড়িয়ে আছি আমি। কাব্য ফোন করে বলেছিল তার জন্য খাবার নিয়ে আসতে। তাই আমিও নিয়ে এসেছি। ভিতরে ঢুকতে ভয় হচ্ছে ভীষণ।
তারপরও এক দীর্ঘ শ্বাস ফেলে ভিতরে ঢুকলাম আমি। দূর যা হবে দেখা যাবে, এই ভেবে ভিতরে ঢুকে লিফটে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে এসে পড়েছি কাব্যের রুমে। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই দেখলাম কাব্য তার টেবিলে বসে কিছু একটা করছে। আমিও চুপি চুপি ঢুকলাম কাব্যের দিকে। উদ্দেশ্য হচ্ছে কাব্যকে চমকে দেওয়া। হাঁটতে হাঁটতে একদম কাব্যের সামনে চলে এসেছি। এমন সময় হুট করে কাব্য টান মেরে তার কোলে বসিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গেলাম। আমি ঘাবড়ে গিয়ে বললাম, এটা কি হলো, তুমি বুঝলে কিভাবে? আমি তো চুপি চুপি ঢুকেছিলাম। কাব্য হেসে বলল, তুই রুমে ঢুকেছিস আর আমি বুঝতে পারব না? এমন সময় রুমে ঢুকল কেউ। তাকে দেখে অবাক হলাম আমি, কারণ সামনের ব্যক্তিটি হলো সেই মেয়েটা লাবণ্য। কিন্তু এখানে কেন? স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আর একটু লজ্জা মাখা মুখ নিয়ে সেই কখন কাব্যকে বলছি আমায় ছেড়ে দিতে, এইভাবে কেউ কারো সামনে কোলে তুলে রাখে নাকি? কিন্তু কাব্যের সেদিকে কোনো খেয়াল নেই। আমি একটু নড়েছড়ে কাব্যের কানে কানে বললাম, এসব কি হচ্ছে? ছাড়ো আমায়। ওই আপু কি মনে করছে বলো তো? যা মনে করছে করতে দে, তুই চুপ করে বসো বলছি। আর একবার নড়লে তোর খবর আছে। দমক দিয়ে। কাব্যের দমক শুনে আমি চুপ। হঠাৎই কাব্য লাবণ্যের দিকে তাকিয়ে বলে উঠল, তুই এখানে কেন? লাবণ্য কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সরি। লাবণ্যের কথা শুনে আমি আর কাব্য দুজনেই অবাক হলাম। লাবণ্য আবারও বলে উঠল, সরি কাব্য আর মাইশা। বিশেষ করে মাইশা তোমাকে সরি। আমার জন্য তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল। আসলে সেদিন কাব্যের কোনো দোষ ছিল না, তাই আমি সরি বলতে এসেছি। ভেবেছিলাম কাব্যকে সরি বলে তোমার কাছে গিয়ে সরি বলবো। যেহেতু তোমরা দুজনেই একসাথে আছিস তাই আরও সুবিধা হলো আমার। তাই তোদের দুজনের কাছেই আমি সরি বলছি। আই এম রিয়েলি সরি। নীরব আওয়াজে। লাবণ্য আপুর কথা শুনে খারাপ লাগলো আমার। আমি কাব্যের কাছ থেকে উঠে এসে লাবণ্য আপুর হাত ধরলাম আমি। তারপর বলে উঠলাম, ইটস ওকে কেএপি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই চলবে আপু। আমার কথা শুনে লাবণ্য বলে উঠল, তুমি খুব ভালো মাইশা। আমাকে ক্ষমা করেছ, এর জন্য তোমায় অনেক ধন্যবাদ। আর কাব্য কি এখনও আমার উপর রেগে আছিস? এমন সময় কাব্য এসে বলল, ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তাই তোর উপর কোনো রাগ নেই আমার। কাব্যের কথা শুনে হাসল লাবণ্য, তারপর বলে উঠল, ধন্যবাদ কাব্য। আর একটা কথা, আমি কালই আমেরিকা চলে যাচ্ছি। ভাবছি ওখানেই থেকে যাব আর ফিরব না দেশে। তোরা ভালো থাকিস। মাঝে মাঝে তোদের সাথে কথা হবে ফোনে। আচ্ছা শোন, আমায় এখন যেতে হবে, অনেক কাজ আছে। হয়তো তোদের সাথে আর দেখা হবে না আমার। তাই আবারও বলছি সরি তোদের দুজনকেই। এই বলে এক প্রকার পালিয়ে চলে আসলো লাবণ্য। হয়তো আর কিছুক্ষণ থাকলে তার চোখের পানি দেখে ফেলত কাব্য আর মাইশা। অনেক ভেবে দেখেছে সে জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। তাই সেও আর চেষ্টা করবে না। নিজের জীবনটাকে নতুনভাবে নতুন করে সাজিয়ে নিবে। এসব ভেবে অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়ল লাবণ্য। শেষবারের মতো কাব্যের অফিসের দিকে তাকিয়ে চলল সে তার গন্তব্যে। মনের মাঝে রয়েছে তার নতুনভাবে নতুন করে জীবন শুরু করার পূর্ণ বাসনা। নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি আর কাব্য। হঠাৎই নীরবতা ভেঙে কাব্যকে বলে উঠলাম, আপুর খুব কষ্ট হচ্ছে মনে হয়। দেখেছ কিভাবে পালিয়ে গেল আমাদের সামনে থেকে। কিছু কথা বলি শোন। জীবনটা এমনি, মানুষের লাইফে এমন থার্ড পার্সন চলে, আসলে এমনই হয়। আমার মতে লাবণ্য যেটা ভেবে নিয়েছে সেটা সঠিক। কারণ দেখ, পিছন থেকে মাইশাকে জড়িয়ে ধরে। আমি তো তোকে ভালোবাসি, আর তুইও আমায়। তাইও হলো থার্ড পার্সন আমাদের লাইফের। আর তাই ওর উচিত নয় আমাদের লাইফে থেকে শুধু শুধু কষ্ট পাওয়ার। তাইও যেটা করেছে সেটাই সঠিক। কিন্তু কোনো কিন্তু নয়, ওর লাইফেও কেউ না কেউ আছে ডার্লিং।
আর সে ওর লাইফে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ওর আজ যে কষ্ট হচ্ছে কাল তা ঠিক হয়ে যাবে। সব ভুলে যাবে দেখিস। আর ওর কথা এখন ভুলে আমাদের কথা ভাব। চল, খাবারগুলো তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আহা, দেখছো একদম ভুলেই গেছিলাম। চলো চলো। তারপর আমরা দুজন মিলে গিয়ে বসে খাবার খেতে শুরু করলাম। কাব্য আমায় খাইয়ে দিল আর আমি কাব্যকে। মাঝখানে কেটে গেল দুদিন। এই দুদিন কেটে গেল খুব সুন্দরভাবে। এখন কাব্যের সাথে কাটানো এক একটা মুহূর্তই খুব সুন্দর। এক কথায় বলতে গেলে আমি এখন কাব্যকে পাগলের মতো ভালোবাসি। আর কাব্য আমাকে অসম্ভব রকম ভালোবাসে। সূর্যের আলোতে ঘুমাচ্ছি আমি। এমন সময় কেউ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, আর সেটা যে কাব্য ছাড়া আর কেউ নয় সেটাও আমি জানি। হুট করে কেউ কপালে চুমু দিয়ে দিল। হুট করে চোখ খুলে ফেললাম আমি। তারপর ক্ষিপ্ত মেজাজে বললাম, এসব কি হচ্ছে? ঘুমের মধ্যে আমার মান সম্মানের ফালুদা কেন বানাচ্ছ? আমার কথা শুনে কাব্য বলে উঠল, কি আমি তোর মান সম্মানের ফালুদা বানাচ্ছি? দাঁড়া তাইলে। এই রে খাইছে জামাই আমার, রেগে গেছে মনে হয়। হুট করে শোয়া থেকে বিছানার উপর উঠে দাঁড়ালাম আমি। তারপর চেঁচিয়ে বলে উঠলাম, এই না না, আমি তো মজা করছিলাম, তুমিও না সব কিছু সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। তাইলে তুই কেন বিছানা উপর উঠে দাঁড়ালি নাম নিচে? তুমি বকবে না তো? না, তুই আমার 10টা না 5টা না একটা মাই বউ, তোকে কি আমি বকতে পারি? সত্যি বলছো তো? হুম, সত্যি বলছি। ঠিক আছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুমে যাব। ঠিক আছে। এই বলে কাব্য কিছুটা দূরে সরে গেল। তার এইভাবে দূরে সরা দেখে আমিও চুপচাপ বিছানা থেকে নেমে দৌড়ে যাব, এমন সময় কাব্য আমার হাত ধরে টেনে তার বুকের ফেলল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। তারপর কাব্যের মুখের দিকে তাকিয়ে বলে উঠলাম, এটা ঠিক নয়, তুমি কিন্তু বলেছিলে আমায় বকবে না। হুম, বলেছিলাম তো বকব না, আদর তো করতেই পারি। এমন কিছু কিছু। কাব্য আমায় জড়িয়ে ধরে বলল, এমন কিছুই ম্যাম। কিন্তু এখন যে আমায় যেতে হবে স্যার। তা তো আমায়ও যেতে হবে। তাহলে আর কি, যাও তাড়াতাড়ি। আর আমায়ও তো ভার্সিটি যেতে হবে। তাই ছাড়ো। কাব্য আর কিছু না বলে ছেড়ে দিল আমায়। আমিও মুচকি হেসে গালে ছোট্ট একটা চুমু দিয়ে দৌড়। মাইশার কাজে হাসল কাব্য। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসল, পাগলি একটা। তারপর সেও তৈরি হতে লাগল অফিসের জন্য। সকাল 10টা। কাব্য মাইশা আর তানিশাকে ভার্সিটি নামিয়ে দিয়ে চলে আসলো অফিসে। বর্তমানে অফিসের কিছু কাজে ব্যস্ত সে। এমন সময় কাব্যের বাবা আসলো কাব্যের রুমে। কাব্য তার বাবাকে দেখে বলল, আসো ভিতরে বসো। কাব্যের বাবা হেসে বসল চেয়ারে। তারপর বলল, তোমার আর মাইশার মধ্যে সব মিল হয়ে গেছে দেখে ভালো লাগছে আমার। তবে তোমায় যে কিছু দিনের জন্য সিলেট যেতে হবে সেটা নিশ্চয়ই জানো তুমি। কালকেই যাব, তুমি চিন্তা করো না। তা ঠিক আছে, তবে তুমি চাইলে মাইশাকেও নিয়ে যেতে পারো। ঠিক আছে বাবা। মনে মনে খুশি হলো কাব্য, কারণ সেও তো চাইছিল মাইশাকে নিয়ে যেতে। অফিসের কিছু কাজের জন্য সিলেটে যেতে হবে কাব্যকে। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল কাব্যের মাইশাকে ছাড়া থাকতে হবে, কিন্তু এখন আর মন খারাপ নেই। অসম্ভব খুশি কাব্য। রাত 8:00 বিছানায় বসে আছি। এমন সময় তানিশা দৌড়ে রুমে আসলো। ওর এভাবে দৌড়ানো দেখে অবাক হয়ে বললাম আমি, কি হলো, গরুর মতো দৌড়াচ্ছিস কেন? কি আমি গরু? তুই গরু? তোর জামাই এই না থক্কু, তোর জামাই তো আমার ভাই না, তোর হইবে কিছু একটা, সে গরু। তোর জামাই গরু। জাগে, ওসব বাদ, কেন এভাবে দৌড়াচ্ছিস কেন? ও হা, তোকে আম্মু ডাকছে। ও এই ব্যাপার, চল তাহলে। এই বলে শাড়ির কুচি ধরে আমি তানিশা চললাম নিচে। রান্নাঘরে কাজ করছিল মামুনি। আমিও গিয়ে খুশি মনে পিছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কি বলবে বলো মামুনি? চলে এসেছিস। তুমি ডাকবে আর আমি আসব না? তা তো আমি জানি,
যাক সব বাদ, যার জন্য তোকে ডেকেছি তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে ফেল, তোদের কালকে যেতে হবে। কোথায় যাব? সিলেটে। কেন? কাব্যকে কিছু কাজের জন্য সিলেট যেতে হবে আর তাই তুইও যাবি। আমি গিয়ে করব। এমন সময় তানিশা বলে উঠল, তুই গিয়ে রান্না করবি, ঘর ঝাড়ু দিবি, তারপর ভাইয়ার গা হাত পা টিপে দিবি। কি আমি এসব করব? যামু না আমি। এমন সময় রান্নাঘরে বাহিরে দাঁড়িয়ে কাব্য বলে উঠল, কোথায় যাবি না তুই? আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে বললাম, কই না তো, কিছু না। তানিশা বলে উঠল, ও তাই নাকি ভাবি? হক মাইয়া তুই চুপ কর, ওর কথা একদম শুনবে না। আমার কাণ্ডে হাসল মামুনি, সাথে আমিও। সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে সবার কাছ থেকে বিদায় জানিয়ে বসে পড়লাম গাড়িতে। আমরা বসতে কাব্য গাড়ি চালাতে শুরু করল। আমিও কাব্যকে জড়িয়ে ধরে চললাম নিজেদের গন্তব্যে। এখন আর নেই কোন সংকোচ, আছে শুধু ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালোবাসা।